অত্যাচারের একটা সীমা থাকে, ওর যে ও তাও গায়ে মারধর দিত না সেটা না, কিন্তু মেন্টাল প্রেশার, মেন্টাল প্রেসারে শেষ কিন্তু করে। এটা কি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা না, মানে হি ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট পারসন। মেয়েরাও পর্যন্ত মানে কেউই ওর সাথে থাকতে পারার মতন লোকই না। আশিস একেবারেই চাইনি। আর আশিস আমাকে বলছে বোঝাও ওকে, বোঝাও ওকে, এরকম অনেক আশিস কিচ্ছু জানতো না, সব কিছু পিলু হ্যান্ডেল করতো। আশিস কিন্তু ভেরি ফ্র্যাঙ্ক, সব সময় বলতো আমি বিয়ে ছাড়া থাকতে পারবো না, আমার বউ চাই। ও পিলু সাজেস্টেড যে তুমি এই মেয়েটিকে করো। দেখলাম ও একা বসে ড্রিঙ্ক করছে, ওকে যদি এখন একটু একটু স্ন্যাক্স করে দিতে পারতাম। আমি এখানেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে একটু লিভার ছিল না কি ছিল চট করে বার করে ওটা ঝাল ফ্রেজি বানিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এনে ওকে দিয়ে দিলাম। বাড়িতে ফিল্ম স্টার রেখে পুষবো না আমি। শিবপ্রসাদের সাথে একটা ছবিতে ওরা আমায় ডেকেছিল, কিন্তু আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এটা কি বলা ছিল যে আপনি একটা সিনে থাকবেন? শুনতে হালকা লাগলেও কিন্তু বেশ পিতৃতন্ত্র আপনার মাথার উপর ছিল। হ্যাঁ ছিল, সত্যি ছিল। আমি কোনো নাম করে বলছি না, কিন্তু তারা সম্মান দিতে জানে না। আমি যদি ঘরে ঢুকছি দেখছি চেয়ারে বসে পাটা আরেকটা চেয়ারের ওপর তুলে বা টেবিলের ওপর তুলে বসে সিগারেট খাচ্ছে, ওগুলো নেওয়া লাগে। গায়ে গায়ে এই বয়সে এসে এখন সম্মানে লাগে। ভেতরের অন্ধকারটা নাই জানুক। বাহ। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজ আমি এসে পড়েছি টালিগঞ্জের শকুন্তলাদির বাড়িতে। শকুন্তলা বড়ুয়া নামেই যার পরিচিতি, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার মতো এখন আর কোনো প্রয়োজন আর নেই, আলাদা করে পরিচয় করাবোও না, একদম সরাসরি আমরা গল্পে চলে যাচ্ছি। শকুন্তলাদি, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। খুব ভাল লাগছে যে আপনি এতটা সময় বার করলেন এবং এই যে আমার চ্যানেলকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে একদম সরাসরি আপনাকে জিজ্ঞেস, দিদি আপনি এখন গানটা প্র্যাকটিসে আছে কি? না ভাই, একেবারেই নেই, একেবারেই নেই। প্রায় বছর 10 বলবো না, বছর 6-7 থেকে আমি অন স্টেজ গান গাওয়া তো ছেড়েই দিয়েছি। আসলে আমার গলাটা আস্তে আস্তে ড্যামেজ হচ্ছিল, কেন বুঝতে পারিনি। তারপরে করতে করতে বছর 3 থেকে আরো বেড়ে গেল, ওটা ড্যামেজটা এত বেড়ে গেল। তারপরে আমি দেখছি কথা বলতেও কষ্ট হচ্ছে। তো রিসেন্টলি আমার ওটা চেক আপ হলো, সব হলো, তো একটা লাম্প পাওয়া গেল গলায়। তো ওরা বললো যে মেবি ক্যান্সারাস। তো ডাক্তাররা বললো যে অপারেশন আমি এই মাত্র করবো ইমিডিয়েটলি। কারণ আমার কথা বলতে এত কষ্ট হচ্ছিল, কারণ রিসেন্টলি আমি খুব বড় একটা ছবি করলাম। আর যে গ্রুপের সাথে করলাম, অভিজিৎ সেন ডিরেক্টর, অতনু রায়চৌধুরী, দেব, এদের সাথে আমি মিঠুন চক্রবর্তীর কথাটা পরে বলছি, কারণ এই গ্রুপটার সাথে আমি বছর 3 আগে টনিক করেছি। দ্যাটস আ সুপারহিট মুভি, সবাই জানো তোমরা টনিক, আজও লোকে কতবার দেখে। আর তো সেই জন্য ওদের সাথে আমার একটা ভীষণ আন্তরিক ঘরোয়া একটা মানে কাছের সম্পর্কটা বড্ড মধুর। সেই জন্য ওরা যখন আমাকে আবার এটার জন্য বললো, না করার কোনো প্রশ্নই নেই। আর তাছাড়া মিঠুনের সাথে আমি কখনো কাজ করিনি এর আগে, এই প্রথম। তারপরে সেই জন্য আমি বললাম যে প্রশ্নই নেই, আমি করবোই এই ছবি। তারপরে তখন আমার গলার এইরকম ট্রাবলটা এত বেড়ে গেল, তখন আমি ডাক্তারকে বললাম দেখুন আমার এই ছবি করতেই হবে, আমার গলার স্বর বন্ধ হয়ে যাচ্ছে, আমি শুটিংও করতে পারবো না এরপরে। তখন আমার বললো যে অপারেশন আমরা ইমিডিয়েটলি করবো, কারণ যদি ক্যান্সারাসও হয় চিন্তা করবেন না, গলার ক্যান্সার কিচ্ছু না, ও সেরে যায়, ওর ব্যাপার না, ওটার মাথা ঘামাবেন না, ওটার ট্রিটমেন্টও আস্তে আস্তে হবে, পরে হবে। কিন্তু আপনি কাজ করবেন বলছেন, তাই জন্য ইমিডিয়েটলি আগে অপারেটটা করতে হবে। সেই জন্য সেটা হয়ে গেল এবং কাজও শেষ।
হ্যাঁ এই তো আপনার 15th না 16th আগস্ট কাজ শেষ হলো। কাজ শেষ, একটা দিন বাকি আছে, পুজোর সময় হবে ওটা। ওটা পুজো কেন্দ্রিক কিছু একটা হবে, পুজো দুর্গা পুজো দিচ্ছি। ও সেদিনে পুজোয় করবেন? পুজোয় করবে বা পুজোর আগে পরে একটা সময় ফেলে করবে। হ্যাঁ, সেটা কি মিঠুনের সঙ্গেই হবে না আপনি একা? অবভিয়াসলি এই বাড়িরই তো পুজো। হ্যাঁ, বাড়ির পুজো। হ্যাঁ, সেটা ভালো। তো আপনার মিঠুনদার সঙ্গে তো প্রথম এত বছরের আপনার মানে কেরিয়ার হচ্ছে প্রায় 40-45 বছর। আমি 77 সালে প্রথম শুটিং শুরু করি, ভাবুন। 78 সালে আমার প্রথম ছবি সুনয়নী রিলিজ। তো 78 থেকেও ধরতে পারো, 77 থেকেও ধরতে পারো। তারপরে দাদা 80 সালে চলে গেলেন। তারপরে আমার কিছুদিন গ্যাপ ছিল, আমি কাজ করি। দাদা মানে উনি উত্তম কুমারের কথা বলছেন? হ্যাঁ। তো আমি আপনার প্রথম ছবি নায়ক উত্তম কুমার, দ্বিতীয় ছবিও, দ্বিতীয় ছবি ছিল রাজনন্দিনী। প্রথম ছবি সুনয়নী, রাজনন্দিনী দ্বিতীয় ছবি, থার্ড ছবি প্রতিশোধ। তিনটেতেই উত্তমদা ছিলেন। সেকেন্ড ছবিটাতে উনি আমার হিরো ছিলেন, মানে রোমান্টিক। আর তৃতীয় ছবিটাতে আমার ডিরেক্ট দাদার সাথে কোনো সিন ছিল না, কিন্তু শুটিং এ থাকতেন তো সবসময় অন্য সব গল্প হতো, ডিরেক্ট বলতেন আমাকে এটা এরকম করে করো, ওটা এরকম করে করো, এগুলো করতেন। সেই জন্য আমি বলি যে মানে যে কজন এখনো পর্যন্ত অভিনেত্রী রয়েছেন উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন, যারা জীবিতাবস্থায় রয়েছেন, তার মধ্যে মানে লোকে অনেক সময় কিন্তু একটু ভুলে যায় যে আপনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় প্রথম করেছেন, কারণ আপনার দ্বিতীয় মানে সেকেন্ড হাফে আপনি যেভাবে পার্শ্ব চরিত্রে চলে গেলেন, সেইটাই যেন মেমোরিজ এর মধ্যে লোকের ঘুরে, তাই না? সেই জন্যই মনে করে হতে পারে, কিন্তু আমি পার্শ্ব চরিত্রে অনেক পরে, কিন্তু অনেক পরে গেছেন। আমি মিলিয়ে মিশিয়ে করেছি, বলবো না অনেক পরে। অনেক যোগ, আমি যখন বেশ কিছুদিন গ্যাপের পর আবার ডাক পেলাম, তাপস পাল ছিল যোগ বিয়োগ বা যোগাযোগ, এরকম একটা কোনো ছবি, তাতে আমি 3 বউয়ের মধ্যে বড় বউ হয়েছিলাম, ক্যারেক্টার রোলের প্রথম। কিন্তু আমার মনে আছে যে এটা কোন সালে বলতেই পারবো না। মানে আমি দাদা চলে যাওয়ার পর বেশ কিছুদিন কাজ করিনি, চুপচাপ ছিলাম, কাজ করবো না, এরকম একটাই মনে হয়েছিল। তারপরে যখন আবার ডাক পেলাম, তখন আমি এই যোগ বিয়োগ বলে ওইটাতে 3 বউয়ের একটা রোল ছিল, আর তাপস পাল ছিল হিরো, মহুয়া ছিল, মাধবীদি ছিলেন, এইরকম আমরা সব। দিদি আপনার এই পুরো অভিনয়ের জীবনটা আসছি, আপাতত আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। 1 বছর আগে তো চলে গেলেন আপনার স্বামী, হ্যাঁ, তো এই বাড়ি এখানেই, এই বাড়িতেই? না, উনি পাটুলিতে একটা বাড়িতে থাকতেন। আচ্ছা আচ্ছা, সেখানে হঠাৎ চলে গেল, তো বার্ধক্যজনিত, তাই তো? হ্যাঁ। তো চলে যাবার পরে আপনার জীবনটা কতটা আলাদা হলো? আপনার একসঙ্গে থাকতেন তো? না, খুব একটা আলাদা এই জন্যই হয়নি, উনি বাড়ি থেকে আলাদা হয়ে চলে গিয়েছিলেন প্রায় পিলুর বিয়ের সময় থেকেই প্রায় উনি আলাদা হয়ে চলে গিয়েছিলেন। আমি একাই থাকবো, ওইখানে বাড়ি ভাড়া করে ছেড়েছিলেন। আমি তখন থেকে এই বাড়িতে, উনি অনেক দিন থেকেই আলাদা থাকেন, তো সেই জন্য পিলুর বিয়ের সময় থেকে প্রায়। মানে সেটা কত বছর হবে? পিলুর বিয়ে হয়েছে উনি 99 ধরো। আচ্ছা, মানে 2000 সাল ধরা যাক, 2000, মানে 24 বছর ধরে। হ্যাঁ, কাজেই যাতায়াত একদম একা থাকতেন? একদম একা, কিন্তু আমরাই দেখাশোনা করতাম। সে তো বটে, হ্যাঁ। আমরা অদ্ভুত সিদ্ধান্ত, আসা যাওয়া, দেখাশোনা, আমি রান্না করে পাঠাতাম, ও কি ভালোবাসে। এটা কি আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি? না, মানে হি ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট পারসন। মেয়েরাও পর্যন্ত মানে কেউই ওর সাথে থাকতে পারার মতন লোকই না। সাংঘাতিক একটা অন্য ধরনের মানুষ, কারোর কথা শুনবে না, কারোর মানবে না, তারপরে ওমেনাইজার, মানে, এবং সেটা এত বেশি ওভার, যেটা ওপেন হয়ে গেছিল। ওপেনলি করবে, তুমি কিছু বলতে পারবে না, সাংঘাতিক রকম।
অত্যাচারের একটা সীমা থাকে, ওর যে ও তাও গায়ে মারধর দিত না সেটা না, কিন্তু মেন্টাল প্রেসার, মেন্টাল প্রেসারে শেষ। কিন্তু আপনি তো মানে যে কটা ইন্টারভিউ দু একটা দেখেছি, আপনি তো মানে স্বামীর মানে কথায় একেবারে মানে পুরো ভরা ভরা। ভালো দিকগুলো বলেছি, যতক্ষণ উনি চলে যাননি তার আগের কথাগুলো বলেছি। তখন চলে যাওয়ার ডিসিশন হয়ে গেল, আমি বেটার ইউ স্টে অ্যালোন, other person, whatever you feel like do. আমি I want peace. আমার এই বাড়িটা আমার কাছে মন্দির, আমার কাছে মন্দির আমার বাড়ি। আমি এইখানে তুমি নোংরামি করবে, এটা আমি I won't tolerate. I will not let it happen. তো এটা তো ওনারই ফ্ল্যাট ছিল না? ওরই ফ্ল্যাট, ওনার আমলা বলেই তো এটা উনি পেয়েছেন। হ্যাঁ উনি পেয়েছিলেন। এর সাথে আমার বিয়ের প্রেজেন্ট আমার নন্দাই বললাম যে ইয়ে ছিলেন আইএস অফিসার, শুধু এই হাউজিং এর উনি ছিলেন তখন। উনি আমাদের বরকে বলেছিল যে তুমি কি চাও তুমি বিয়েতে প্রেজেন্ট? বললাম আমার তো ফ্ল্যাট চাই। তখন এটা 64 এ তৈরি হচ্ছে, বলে চলো তোমার নামে এই ফ্ল্যাট। সেইভাবে পাওয়া এটা। যে উনি যে চলে গেলেন 24 বছর আগে, তা আপনাদের একটা অভিমান থেকেই চলে যাওয়া কি আমি ধরতে পারি? হ্যাঁ, সর্ট অফ এগ্রিমেন্ট, মানে ওনার লাইফস্টাইল আমি মানতে পারছিলাম না। আমার কোনো অসুবিধা ছিল না। আমি বললাম ইফ ইউ ওয়ান্ট টু চুজ ইউর লাইফ লাইক দিস, ইউ ওয়ান্ট টু স্টে লাইক দিস, এটা তো আমার বাড়ি, এটা ফ্যামিলি নিয়ে থাকি আমি, আই উইল নট লেট ইট হ্যাপেন হিয়ার। আমি এটা তোমাকে তো উনি একটু অন্যরকম একেবারেই, মানে শেষের দিকে অন্যরকম হয়ে গেছিল না কি? কারণ প্রথম থেকেও খানিকটা ছিলেন, কিন্তু তখন এতটা বাড়াবাড়ি ছিল না। এটা যখন এত বাড়াবাড়ি স্টেজে গেল, তখন লাইফস্টাইলে উনি কোনো মহিলার সঙ্গে থাকতে চেয়েছিলেন। আমি বললাম যে তুমি থাকতে চাও কি বিয়ে করো, যাই করো, হোয়াট এভার, এই বাড়িতে না। আচ্ছা, এই বাড়িতে উনি আসবেন যাবেন, নট অ্যালাউড। আমি এটা অ্যালাউ করবো না। তখন মানে তাহলে আই উইল লিভ দিস প্লেস। আমি বললাম চলুন, প্লিজ লিভ। মানে তুমি আমাকে বলতে পারবে না যে তুমি বেরিয়ে যাও, আমি তো বেরোবো না। বেরোতে হলে তোমাকেই বেরোতে হবে। এবার বলছি যে এর বেশি আমরা যাচ্ছি না দিদি, এখানেই শেষ করছি। আচ্ছা, আর একটা কথা বলছি যে দিদি, আপনি যখন প্রথম ছবিতে এলেন তখন তো আপনি বিবাহিত ছিলেন। হ্যাঁ, এটাই ইন্টারেস্টিং যে কেউ তখনকার দিনে বিয়ে করে অভিনয় এসছে এরকম কিন্তু খুব কম। মানে এটা বিয়ে করে নয়, আমার মেয়ে 10 বছর তখন, কেউ আমায় দেখেও বুঝতে পারেনি, আর সত্যি বোঝা যেত না আমাকে। তো কেউ জানতোই না বিয়ে হয়েছে। আর তখন তো আমার 10 বছরের মেয়ে, ছোট মেয়ে 4 বছর, 4 বছর না 6 বছর। এই তো আমার। আপনি কোথাকার, মানে কোথায় থাকতেন ছোটবেলায়? আমার বাবা ডাক্তার ছিলেন, এই জন্য আমরা অনেক জায়গায় ঘুরেছি। ছোটবেলাটা একদম আমার কার্শিয়াংয়ে, কার্শিয়াং থেকে আমরা গেলাম রাঁচি, রাঁচি থেকে মালদা। রাঁচিতে উনি বোধহয় মেন্টাল হসপিটালে ডাক্তার ছিলেন। এটা ভেরি মানে ইন্টারেস্টিং। কিন্তু মানে কোনো অভিজ্ঞতা কিছু আছে ওইখানকার? না মানে মেন্টাল হসপিটাল তখনকার দিনে? হ্যাঁ, অভিজ্ঞতা মানে আমাদের বিরাট দোতলা বাড়ি ছিল, আর বিরাট কম্পাউন্ড ছিল আমাদের কোয়ার্টার, যেটা এখানে থাকতাম। আর ওই অত বড় বাগানে 7টা পাগল কাজ করতো। ও তাই? বাড়িতে। আচ্ছা, 7টা পাগল কাজ করতো। ওখানকার নিয়ম অনুযায়ী ওরকমই। যেহেতু বাপি তো হসপিটালে যাতায়াত করতো। না, কিন্তু তখন পাগল বলা যেত, এখন তো আর পাগল বলা যাবে না। এখন তো হ্যাঁ মেন্টাল, মানে ওরা মেন্টাল পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, 7 জন কাজ করতো। তারপর দেখো আমি না ভীষণ, এই যে অভিনয় এসছি, এর একটা কতগুলো আমার ক্যারেক্টারিস্টিক্স আমার ভেতরেই ছিল সারা জন্ম থেকেই। মানে আমি মানে আমি ভীষণ ইন্টেন্স অবজারভার। ছোটবেলা থেকেই আমি না ভীষণ অবজার্ভ করতাম মানুষকে, লোককে দেখে দেখে কিরম করে হাঁটে, কিরম করে হাসে, কিরম করে কথা বলে। আমি ওই ছোট বয়স থেকে আমি
অবজার্ভ করতাম কে কিরকম, আমি সেটা নকল করতাম। তার মানে ওই অ্যাক্টিংটা আমার মিমিক্রি যারা করে তারা অসাধারণ অভিনেতা হয়, সেটা সবাই জানে। ওইটা আমার ছোটবেলার থেকেই ছিল, জন্ম থেকে কিছু শিখে। কিন্তু আপনি তো বেসিক্যালি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। ছিলাম, বিকজ মা ওয়াজ সিঙ্গার। মা সন্ধ্যা মুখার্জি, মীরা ব্যানার্জি, বাপি কি বাঁশরী লাহিড়ী, সব মারা একসাথে, সুমিত্রা সেন, সব এরা সব বন্ধু, একসাথে একসাথে গান করেছেন একসাথে। আপনারা কলকাতা এলেন কবে? তারপরে ওখান থেকে মালদা থেকে কলকাতায় ট্রান্সফার হলো। কলকাতা থেকে আবার তুফানগঞ্জে গেল কিছুদিনের জন্য বাবা। আমি প্রথম স্কুলে, মানে প্রথমে কাশিয়াঙ্গে স্কুলে পড়েছি ছোটবেলাটা, একদম ইনফ্যান্ট। মানে প্রথমেই আপনার পাহাড়ি মানে আবহাওয়াতে আপনার প্রথম ছোটবেলাটা কেটেছে। হ্যাঁ, ওরও কিছুদিন। হ্যাঁ, তারপরে বড় হয়ে স্কুলে ভর্তি হলাম। কলকাতায় আসার পরে প্রথম স্কুলে ভর্তি ক্লাস 3-তে বেলতলা গার্লস হাই স্কুল। এইখানে আমি প্রথম বেলতলা গার্লস হাই স্কুলে ভর্তি হলাম। তো বেলতলাতে 6 অব্দি পড়েছি। ক্লাস 7-এ পড়েছি যখন, তখন বাবা হাওড়াতে বদলি হয়ে গেলেন, হাওড়া জেনারেল হসপিটালে। তখন সেখানে যাওয়ার পরে আমি ক্লাস 7 পড়েছি হাওড়াতে। আবার বাবা অসুস্থ হয়ে পড়লেন, তখন আমরা দিল্লি, আমার কাকা ICS অফিসার, ও কাকার কাছে গেলাম। ওখানে কাকার কাছে কিছুদিন থেকে আবার কলকাতায় ফিরে এসে আবার ক্যালকাটা গার্লস হাই স্কুল, সেখানে মানে প্রচুর মানে এদিক ওদিক যাতায়াত করে 8 পড়েছি আমি। 8, 9, 10-এর হাফ ক্যালকাটা গার্লস হাই স্কুল। বাকি 10-এর হাফ পড়েছি আবার বাবা কৃষ্ণনগরে। তখন আমি হাফ পড়েছি, 10-এর হাফ পড়েছি কৃষ্ণনগর গভর্নমেন্ট হাই স্কুলে হস্টেলে থেকে। বাবা আবার চলে এলেন কলকাতায় তখন 11-এ। কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি, আমি আবার 11 ক্লাস। খুব ভালো ছাত্রী ছিলেন তার মানে? মানে প্রত্যেকবারই পরীক্ষা দিয়ে ঢুকেছি, কিন্তু আমার কোনোদিন লস হয়নি। ভালো ছাত্রী ছিলেন, লস হয়নি। আপনার হাজবেন্ডের সঙ্গে পরিচয় কি করে হয়েছিল দিদি? হাজবেন্ডের সাথে পরিচয় হয়েছিল, ওর বাবা মেডিকেল কলেজের ডেপুটি ডাক্তার। তো ওদের বাড়িতে যাতায়াত ছিল, পরিচয় ছিল, যাতায়াত ছিল। আর একই লাস্টে আমার বাবা মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। সেটা তো মেডিকেল কলেজেই আমাদের কোয়ার্টার। তো সেই কোয়ার্টারে আমার বাবা মারাই গেছেন 48 ইয়ার্সে, 48 বছর বয়স যখন, তখন বাবা ওই মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। যে কোয়ার্টারে আমরা ছিলাম, আমার শ্বশুর মশাই ডক্টর বড়ুয়া আরো 10 বছর আগে উনি রিটায়ার করেন ওই পোস্টে। আচ্ছা, সেটা এই একই কোয়ার্টারে থাকতেন। তো সেদিন ওদের চেনা ছিল, আর বাবা মারা যেতেই, আর ও আগে থেকেই ওদের মধ্যে কথা হয়েছিল যে তারপর বিয়ে হয়ে গেল। তারপর বাবা মারা যেতেই তখন আমার ওই কাকা ওরা সবাই এলেন, এসে বলে যে না, এত ভালো ছেলে, উনি তো ব্রিলিয়েন্ট। ওটা আপনি বলছিলেন IIM প্রথম জোকা, যেটা ফার্স্ট ব্যাচ। হ্যাঁ, তো ও সেই জন্য প্রেসিডেন্সি থেকে পাশ করা ছিল, প্রেসিডেন্সি, তারপর হিন্দু কলেজ। যাই হোক, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। ইংলিশে তো একদম ফাটাফাটি। তো অনেক লেটার ফেটার সব অনেক কিছু ভাবে। তো যাই হোক, আমার বাবা কাকা সবাই মিলে বলল এত ভালো ছেলে। যেই বাবা মারা গেল 48 বছর বয়সে, তখন আমি হায়ার সেকেন্ডারি দিয়েছি সবাই, বলে একদম বিয়ে দিয়ে দাও, পড়াশোনা করুক, বিয়ের পরে। বিয়ে করে এই বাড়িটাতে এলেন? বিয়ে করেই এই বাড়িটাতে আসিনি, নেওয়া ছিল। আচ্ছা, কিন্তু তারপরে আমি বেশ কিছুদিন, আমার শ্বশুর বাড়ি তখন ছিল জামশেদপুর আই হসপিটালের আই সার্জন ছিলেন আমার শ্বশুর। ওইখানে কিছুদিন থাকলাম, থেকে এখানে আমরা বেশ পরে এসছি। যখন আমরা থাকতাম না, আমার বড় টাটাতে কাজ করেছে এখানে, তখন এখানে আমার শ্বশুর শাশুড়ি থাকতেন। আচ্ছা, এইভাবে আর কি। হ্যাঁ, আমি তো এই বাড়িটা এসছি আজ থেকে প্রায় 20-22 বছর আগে, আমার মনে আছে। হ্যাঁ, তো মানে এই বাড়িটাকে ঘিরে বেশ অনেক স্মৃতি আছে আপনার, তাই তো? হ্যাঁ, সে তো বটে।
পিলুর হওয়া টাওয়া সবকিছু সব এখানে। আর আপনার ছোট মেয়ে? না, পিলুর হওয়াটা অবশ্য এখানে নয়, পিলুর হওয়াটা আমার বাপের বাড়িতে ছিলাম আমি। আচ্ছা, আমার মায়ের কাছে, মা বিধবা ছিল, গড়িয়াহাটে সিআইটি বিল্ডিং এ থাকতেন, আমি মায়ের কাছে ছিলাম তখন। পিলু হয়েছে মায়ের ওখানে। মানে চিরকালই আপনি গভর্নমেন্ট এই ফ্ল্যাট গুলোতে থেকেছেন? হ্যাঁ, কপালে যেতে। তো একটা কথা জিজ্ঞেস করি দিদি, এই যে একটা পার্সোনাল ঠিকই, কিন্তু এই যে আশিসের সঙ্গে যে পিলুর এই যে এরকম একটা বিচ্ছেদ হলো হঠাৎ, আমরা তো খুব অবাক হয়ে গেছি, এত বছর বাদে এরকম বিচ্ছেদ একটা হলো। তো সেটা তে আপনি কি ভেঙে পড়েছিলেন নাকি না, নাকি? দেখো, প্রথমটা আমি তো ভেঙে পড়েছিলামই। আমার আপনি কি আগে থেকে জানতেন যে এরকম হতে চলেছে? ওরা কিন্তু আগে থেকে জানান দিয়েছে আমায়। ওরা এই বাড়িতেও দুজনে একসাথে এসছে, সে দুজনে আমার সামনে, আমার সামনেও ওরা কথা বলে, ঝগড়া না, কথা বলে। আশিস একেবারেই চাইনি। আশিস আমাকে বলছে বোঝাও ওকে, বোঝাও ওকে, এরকম অনেক। আমি আমি মা হয়ে মাঝখানে আমি কি করব, কার দিকে যাব, কিছু বুঝতে পারিনি। আর দেখো, একটা 50 বছর মেয়ে যার বয়স হয়ে গেছে, তা সেই মেয়েকে কি কিছু বলা যায় না, বোঝানো যায়? সে কি একটুখানি মানে চাইছিল, ফ্রিডম চাইছিল? না, ওর কোথাও একটা মনে হচ্ছিল আমি বন্ধ, আমার সবকিছু, মানে আশিস ওয়াজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন হার, মানে এভরিথিং পিলু দেখবে, এভরিথিং। তাই? মানে সব পিলু দেখবে, মানিটারিলি, সংসার, ধর্ম, মানে কোথায় কি ইনভেস্টমেন্ট, কোথায় কি। ও কি, আশিস কিচ্ছু জানতো না, সব কিছু পিলু হ্যান্ডেল করতো। যে করতে করতে পিলু বলছে আমি হাঁপিয়ে উঠছে, আমি হাঁপিয়ে গিয়ে হঠাৎ আবিষ্কার করলাম আমি কি করতে চাই, আমি এগুলো করতে চাই, আমি তো সময় পাচ্ছি না, আমি কিছু করতে পারছি না। আরে আমি পারবো না আনলেস আমাকে একটা জায়গায় দাঁড়িয়ে। ছেলেকে তো টোটালি নিজের হাতে বড় করেছে, বড় করে ছেলে তো বিদেশ চলে গেছে বলে এখন আমার অফুরন্ত টাইমে, এখনো যদি আমি নিজের দিকে না তাকাই তাহলে আমি কবে কি করব? কারণ বিয়ের পরে পুরোপুরি ও আশিসের উপর একেবারে টোটাল, মানে ডিভোটেড বলা যায়। ওটা হয়ে গিয়ে হঠাৎ আবিষ্কার করলো আমি এই করতে চাই, ওই করতে চাই, এত কি করতে চাই। আচ্ছা, ও তো মানে ডিভোর্সটা আগে হলো এবং তারপরে আশিসের বিয়েটা পরবর্তীকালে হয়েছে 1 মাস পরে। 1 মাস পরে। তাহলে এই যে 1 মাসের মধ্যে একটা মেয়ে, না 1 মাসের মধ্যে না, তার আগের থেকেই তখন ওদের ডিভোর্সের এটা চলছে। ডিভোর্সে তো আর মুহূর্তে পেয়ে যায়নি, ডিভোর্স এটা যখন চলছে তখন থেকেই ওরা আলাদা থাকতে, ঘর এক বাড়িতেই থাকতো কিন্তু আলাদা ঘরে থাকতো। দেওয়ার প্রিপেয়ারিং নিজেদের মধ্যে। এবং তখন ওর বন্ধু বান্ধব কয়েকজন নিজেদের ক্লোজ বন্ধু সবাইকে বলতো যে আমি কিন্তু বিয়ে, আশিস কিন্তু ভেরি ফ্র্যাঙ্ক, সব সময় বলতো আমি বিয়ে ছাড়া থাকতে পারবো না, আমার বউ চাই, আমার বউ চাই, আমি লিভিং করা, আমি ওইসব করবো না, আমার একদম বউ চাই সঙ্গে সঙ্গে। আপনি সব জামাইকে খুব ভালোবাসেন? আমি ভীষণ ভালোবাসি ওকে, এখনো বাসি। ও আমাকে অসম্ভব ভালোবাসে। আমি বললাম তো, ভোরবেলা হঠাৎ বেল 6:30টার সময় দেখি আশিস চলে এসছে। এই কিছুদিন আগে, তোমাকে এখনো আমার মোবাইল খুললেই দেখতে পাবে এত ছবি। সকালবেলা এসে যায়, এসে খাবারটা মানে ওটো 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 দেবীদি দেবীদি, আমি তো উঠে যাই 5টায়, বিশ্রাতে চলে আসি। আমি একটু শুচ্ছি এখানে, শুয়ে পড়লো আমার পাশে, যে চলো আমি কচুরি টচুরি নিয়ে এসছি, চলো খাবে। মানে এখনো এই চলে আমার। উনি তো খাবার ব্লগও করেন নানা রকম কিছু, ওগুলো আমাকে খাওয়ায়, নিজে বাড়িতে কিচ্ছু খায় না। কাজে এখনো পর্যন্ত, মানে আমার 22 তারিখ জন্মদিন গেছে এপ্রিলের, আমাকে প্রেজেন্ট পাঠাচ্ছে। 21 তারিখ ফোন করলো, তারপরে আবার দেখি 21 তারিখ আবার বিকেলে ফোন করেছে। আমি এই তো সকালে করলি, আবার কি হলো? এখন দেখো 15 মিনিটের মধ্যে তোমার একটা প্রেজেন্ট আসবে, ওটা নিয়ে নিও। আচ্ছা, 15 মিনিট বাদে একটা পার্সেল এলো। কি এলো সেটা? সেই জয়পুরি সালোয়ার সেট,
তো দিদি যেটা বলছিলাম যে এই যে 1 মাসের মধ্যে ডিভোর্সে 1 মাসের মধ্যে ওনার বিয়ে হলো, মানে তাতে তো একটা পিলু নিশ্চয়ই একটা অবাক লেগেছে, এবং আপনার ও জানতো মানে মেয়েটিকে তো প্রথম যখন ওদের কমন বন্ধু বান্ধবরা তারাই দেখিয়েছে, তারাই দেখিয়েছে, এবং পিলু সাজেস্টেড যে তুমি এই মেয়েটিকে করো। ও রিয়েলি? ইয়েস, হ্যাঁ, পিলু বলেছে এই মেয়েটি ভালো, মনে হচ্ছে এই তোমার আইডিয়াল পার্টনার হবে, তোমার গায়ে গায়ে থাকবে, একদম পিলুই পছন্দ করে দিয়েছে যে আমার মনে হচ্ছে she will be best for you। আর আমাদের চেনা জানার মধ্যেই মেয়েটা। তো সে কি আপনার সঙ্গে যোগাযোগ রাখে? পিলুর মানে আশিসের দ্বিতীয় স্ত্রী? না, মানে ওকে আমরা চিনতাম না, কিন্তু ওর মানে বাপের বাড়ির মানে ওর কি বলে জ্যাঠামশাই, ওর জ্যাঠামশাই আর জ্যাঠামশাইয়ের ফ্যামিলি, ওরা আমাদের খুব ক্লোজ বন্ধু ছিল। আমার হাজবেন্ডের আমাদের খুব ক্লোজ বন্ধু ছিল। আমরা খুব অবাক হয়ে গেছিলাম আশিস বিদ্যার্থীর, কারণ আমরা ভীষণ জানতাম যে আপনাদের এত ক্লোজ নিট ফ্যামিলি, আপনি আশিস বিদ্যার্থী, মানে যত না পিলুর হাজবেন্ড তার চেয়ে বেশি শকুন্তলা বড়ুয়ার জামাই। হ্যাঁ, এটা বেশি ছিল, এটা বেশি। কারণ পিলু তো ঠিক ফিল্মের জগতে কোনোদিনই ওকে আমরা পাইনি, তাই না? এখন করছে নাকি? হ্যাঁ, ভীষণ করছে, এখনো অনেক করছে। ওই তো বললাম 4-5টা তো ওটিটি এখনই আছে। হ্যাঁ, জি5 এ আছে বলছেন। জি5 এ আছে। কোনটা আপনার খুব ভালো লেগেছে বললেন? আকেলি। আচ্ছা, ওটা তো আমি হলে দেখেছি। এটা আমি আমার বোন গিয়ে দেখে আসলাম আইনক্সে, সেটা অনেকদিন আগে। ওর সঙ্গে কে করেছে? ও কি প্রোটাগনিস্ট? আমার দেখা হয়নি। না, ওর মেয়ে চলে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু খুব ভালো লেগেছে আমার, চমৎকার ছবিটা। তো আপনি এই অবস্থানটাতে মানে নিজে আনন্দ পাচ্ছেন যে পিলু একটা বেশ নিজেকে একটা প্রমাণ করার যেটা জায়গা, মানে একটা গানটা ভালো করে করছে, সিনেমা করছে, ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর কাজ করছে বোম্বেতে, হ্যাঁ, থিয়েটার করছে, হ্যাঁ, ওই যে নিজের যে হারানো যে সত্তাটা ফিরে পাচ্ছে, এটাতে কি আপনি হ্যাপি? ইয়েস, আই এম ভেরি হ্যাপি, বিকজ দেখো প্রত্যেক মানুষেরই তো একটা নিজস্ব কাজ সত্তা থাকে। ওর এবার মনোবাসনাটাও পূর্ণ হোক। মানে ও আশিসের সঙ্গে থেকে এটা করতে পারছিল না, এত চাপ নিয়েও পারছিল না। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা তো নেই। দুজনেই দুজনকে বুঝছে, দুজনের সাথে এখনো ওদের অনেক কিছু একসাথে আছে, প্রপার্টি। পিলু ফোন করছে আশিসকে, বা আশিস পিলুকে ফোন করছে, গিয়ে ও যে ডাকছে, ও টিকিট করে দিল হায়দ্রাবাদে এসে, এটা সই করে না দিলে এটা আলাদা হবে না। পিলু যাচ্ছে, আবার সেদিনই পিলুর টিকিট করে দিচ্ছে, আশিস নিয়ে গেল, সই টই করে দিয়ে আবার পিলু চলে এলো, কোনো প্রবলেম নেই। এবং ছেলে বিদেশে আছে, তার কি বিয়ে হয়ে গেছে? না, এই তো 22 বছর বয়স। ও, সবে গেছে নাকি? না, পড়তে গেছিল, পড়ে এখন চাকরি করছে। ও, পড়া শেষ হয়ে গিয়ে টেসলাতে চাকরি করছিল, এবার টেক্সাস ছেড়ে সান ফ্রান্সিসকো এসছে। সান ফ্রান্সিসকো চলে গেছে টেসলা ছেড়ে। আচ্ছা, অন্য চাকরি করছে, সান ফ্রান্সিসকোতে আছে এখন। আচ্ছা, ও জানে যে এটা একটা পরিস্থিতিটা। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে তো, আলাপ করে দিয়েছে আশিস। হ্যাঁ, ওর বউয়ের সঙ্গে ও এত স্পোর্টিংলি নিয়েছে, তাই তো ভাবছি কি ভালো। আমাকে উল্টে খেপায়, হয়তো কলকাতায় এসেছিল ডিসেম্বরে, তখন ওর বাবার বিয়ে হয়ে গেছে কি হবে, যাই মোগলি এসেছিল ডিসেম্বরে। তারপরে আমি, মোগলি মানে আপনার নাতি? মোগলি আমার নাতি। আচ্ছা, মোগলি এসেছিল তো আমি পিলু মোগলি তিনজনই গাড়ি করে বেরিয়েছি, আশিস ছিল না। আর ওদের ওই রূপালীর একটা এখানে বুটিক আছে, বুটিক রেস্টুরেন্ট এসব আছে, নাড়ুমেঘ। নাড়ুমেঘেরই ও একজন আর কি। রূপালী মানে হচ্ছে আশিসের দ্বিতীয় স্ত্রী। হ্যাঁ, তো ওইটা এইখানে আমাদের বাড়ির সামনে, আমার বোনের বাড়ি সব লেক মার্কেটের ওই কাছাকাছি, ওখানে ওই রাস্তা দিয়ে আমরা রেগুলার যাতায়াত করি। তো ওই দিক দিয়ে গাড়িটা যাচ্ছিল, আর আমার নাতি শুরু দিমা কি দেখো নাড়ুমেঘ, তো আমি দেখি কি করবো, নাড়ুমেঘ তো তখন বলো, তুমি যদি বলো আমি নামবো, না নেমে আন্দোলন করি। এই হচ্ছে ওর রিয়াকশন। ও এত স্পোর্টিংলি নিয়েছে, আন্দোলন করবো নেমে।
যাক, এটা মানে একটা আধুনিকতা যে এত সুন্দর একটা সেটা ভালো লাগছে শুনে। দিদি, আপনার যে ছোট মেয়ে, সে কোথায় থাকে? লন্ডনে। আচ্ছা, আর সেই জামাই কি করেন? ও আই সার্জন। আই সার্জন, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমার ওখানে ওইদিকে নাতি? একটি ছেলে একটি মেয়ে। তো ছেলে এবার কলেজে গেল। আচ্ছা, এবার এই জাস্ট এখনো 1 উইক হলো। 1 উইক হলো পাশ করে উইকিয়ার। আচ্ছা, উইকিয়ার ইউনিভার্সিটি, ইকোনমিক্সের ওটা খুব নাম করা ইউনিভার্সিটি। কেমব্রিজ, অক্সফোর্ড কেমব্রিজের পরেই এটা। আচ্ছা, ওইখানে গেছে। কালকে ছবি টবি পাঠালো, মা গাড়ি কিনেছে, ওর ফার্স্ট কার, আর 19 বছর বয়স। তো আমি বললাম বাহ, খুব ভালো। তো আর ছোট মেয়ে নেক্সট ইয়ার কলেজ স্কুল ছাড়বে। একটা ছেলে একটা মেয়ে। তো মানে এখন আপনার মানে এই স্টেজে এসে একটা মিঠুন চক্রবর্তীর সঙ্গে ছবি এবং ধীরে ধীরে আবার টুকটাক কাজ আপনি মেগা অনেক করেছেন আগে, এখন করি না। এখন আর শরীর দেবে না অতটা? তা দেবে না, না পেলে নিশ্চয়ই, যদি ভালো রোল পাই। আমার না মেগা করতে অনেকগুলো আছে। এখন এটা হয়েছে, মানে আমি সব রকম রোল আমি করতে চাই না। বয়স হয়েছে এখন, এমনিতেই কমে গেছে কাজ। কমে গেছে কাজ। আগের মতন অ্যাটমসফিয়ার এখন আর নেই। এবং আমি লোকে কে কি ভাবে, কে আমাকে, তো অনেক লোক না, সাধারণ লোকরা কেন যে এগুলো বোঝে না জানি না। কোথাও দেখা টাকা হয়ে গেলে আপনাকে আর দেখতে পাই না কেন। আচ্ছা, কি অদ্ভুত, মানে কেন যে প্রশ্নটা করে লোকে, আমি বুঝতে পারি না, দেখতে পাই না। দিদি, এর সঙ্গে একটু ব্যাপারও আছে, কারণ অনেক মানে যা বয়স্ক, ধরুন আজকে সাবিত্রীদি বলুন, মাধবীদি বলুন, এরা যেমন ধরুন অল্প হলেও টিভিতে থাকেন, অনুসরা দিয়ে থাকেন। অনুসরা একটু অল্প বয়স। তো যাই হোক, আমি আমার ক্ষেত্রে একটা হচ্ছে যে আমি সত্যি সত্যি আমাকে সেরকম ভাবে কেউ ডাকে না। যে যারা ডাকার তারা ঠিকই, টনিক ডাকলো, আমার প্রজাপতি 2 ডাকলো। এটাতে আপনার চরিত্রটা কি দিদি, প্রজাপতি 2-তে? ওই দেবের মা, মিঠুনের স্ত্রী। মিঠুনদার সঙ্গে আপনার তাহলে এই তো প্রথম আপনার অভিজ্ঞতা, একটু শেয়ার করুন। চমৎকার একটি ভদ্রলোক মানুষ। আর আমি তো ওর থেকেও বয়সে বড়। আমি হোল ইউনিটের সব থেকে বড় ছিলাম। আমার থেকে বোধহয় সামান্য ছোট, বছর 1-2 বছরের ছোট মিঠুন। কিন্তু সেটে এসে নমস্কার দিদি, আগে এসে বলবে নমস্কার দিদি, এভাবে পারফেক্ট জেন্টলম্যান। আমার সাথে তো কোনো রকম কোনো অসুবিধেই হয়নি আমার। আর বাকিদের সাথে তো আমি আগে কাজ করি, যেটা আগে ছিল না। কিন্তু এখন আমি দেখছি প্রফেশনাল থাকাটাই একমাত্র এখানে ভালো করে থাকার উপায়। আগে যেন আড্ডা গল্প, এখন কিন্তু এগুলো হয় না। মানে আমি অন্তত এটাতে দেখিনি। এটাতে কারণ অনেক রকম হতে পারে, হয়তো ওদের সময় কম, অল্প সময় বেশি বেশি কাজ করতে হবে, অনেক রকম আছে, সেগুলো আমরা জানি না। আপনি আউটডোর করে গেছেন এই ছবির জন্য? পুরোটা আউটডোরই হয়েছে। কোথায় হয়েছে? লন্ডনে হয়েছে, কিন্তু লন্ডনে আমি যাইনি। আর আমি লন্ডনে পার্টটা আমার এখানে ট্রিট করে নেওয়া হয়েছে। আচ্ছা, ওরা গেছিল, দেব, মিঠুন, এরা সব গেছে, আমি যাইনি। আর এখানে ট্রিট করে করা হয়েছে। তো আমরা উত্তরপাড়া একটা বাড়ি নিয়ে সেখানে হয়েছে শুটিং বেশি। আর কিছুটা হয়েছে বারুইপুরের শাসন বলে একটা জায়গা আছে, শাসনে একটা খুব ভালো বাংলো বাড়ি আছে, সেইটাকে লন্ডনের বাড়ি হিসেবে ট্রিট করা হয়েছে, ট্রিট করে ওইখানে কিছু শুটিং হয়েছে। আর ভবানীপুরে খাঁচা বাড়ি না কি বাড়ি বলে, ভবানীপুরের একটা ওপরে একটা বাড়ি আছে। আপনার উত্তম কুমার দিয়ে আপনার অভিনয় জীবন শুরু,
শোনাননি। এবার যতদূর জানি যে উত্তম কুমারের সঙ্গে আপনাকে ইয়েতে মানে আউটডোরে যেতে দিতে চাইতেন না আপনার স্বামী, তাই তো? চাননি বলে একটা না না, এটা প্রথম দিন, প্রথম শুটিং এর সময়। হ্যাঁ, তারপরে তো আর সেরকম সুযোগই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তো সেরকম প্রথম দিন ওর তো সিনেমা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না। না, জবরদস্তি আমি যখন হ্যাঁ করানো হলো যে না তোমাকে দিতেই হবে একটা ছবির গায়ে, তো দিয়েছিল। তখন এটা তো সব জায়গায় বলা আছে, কোলিন্ডিয়ার একটা কোলিন্ডিয়ার গেস্ট হাউস দিয়ে বলে যে আউটডোর যেতে হবে। বলে আউটডোর আবার কি? বললো যে ওই একটা সপ্তর্ষিটা কি হোটেল আছে ডায়মন্ড হারবারে, ওটা উত্তম কুমারের বাড়ি হবে। তো বললো ও যাবে না, একদম যাবে না কোনো আউটডোর ঠাড্ডোর। আমি করা ছিলেন সেই সময়, ভীষণই করা ছিল। আমাকে বাপের বাড়ি সেরকম যেতে দিত না সেভাবে তখন। তা বলে যে না না ও যাবে না, আউটডোর টাউটডোর কি আবার। বলে যে ওই তো বাড়িটার জন্য। বলে আমি কালকে সকালবেলা আপনি আমার গাড়িতে, সুকেন দাস ডিরেক্টর তাকে বললো, আপনি কাল সকালে আমার গাড়িতে আমি আপনাকে পুরো কলকাতায় আমার 9টা গেস্ট হাউস আছে কোল ইন্ডিয়ার, আপনাকে দেখাবো, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নিন। তো হাঙ্গারফোর্ড স্ট্রিটে একটা ছিল, সেটা দারুণ গেস্ট হাউস। বলে যে এটা খুব ভালো। তো বলে ভালো, তাহলে এটা আপনাকে দিয়ে দিলাম 7 দিনের জন্য, চলুন এখানে শুটিং করুন। তাহলে আর আউটডোরের দরকার নেই। কিন্তু পরবর্তীকালে লিনিয়েন্ট হয়ে গেছিলেন এবং তারপর আস্তে আস্তে আপনি ছবিতে প্রপারলি যেরকম লোকে করে সেরকম করতেন। কিন্তু কন্ডিশন ছিল, সেই কন্ডিশন গুলো পুরো মেনেছি বলে আমি অনেক ছবি ছেড়েছি, প্রচুর। তখন অনেক কন্ডিশন ছিল যে তুমি এখন মিসেস বড়ুয়া হিসেবে তুমি 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 কি মিসেস বড়ুয়া? তখন আমরা ইয়েস অফকোর্স। তখন বললো আমি অফিস থেকে ফেরার পরে তুমি আমার সঙ্গে ক্লাবে যাও। হ্যাঁ যাই। তখন বাড়িতে সকালবেলা তুমি বাজার করো, নিজে রোজ না হলেও বাজারে যাও, বাজার টাজার করে আনো। হ্যাঁ, মেয়েদের স্কুলে যাও, ওদের যা কিছু এতে তুমি গিয়ে এ করো, দাঁড়াও, এ করো, মিটিং এ যাও। হ্যাঁ যাই। বলে এর কোনোটাই বাদ যাবে না কিন্তু। বাবা ভীষণ চাপ তো তাহলে দিদি, কোনো বাদ যাবে না। একসঙ্গে অভিনয় করা এবং এতগুলো কাজ করা, সব কিছু করতে হবে এবং এক মুহূর্তের জন্য যেন আমাদের মনে না হয়, ফিলিংসটা না হয় যে বাড়িতে সামওয়ান স্পেশাল আছে, ফিল্মসটা সেটা ঠিক আছে, স্পেশাল আছে ঠিক আছে, কিন্তু এতগুলো কাজ করলে তারপরে ওটা করতেও পারতেন, কষ্ট তো না। কাজ করিনি তো, তখন ছেড়ে দিতাম তো। ওর কন্ডিশনটা বলে সিনেমা, তালে তালে পুরোপুরি ফুল ফ্লেজেড সিনেমা করবে তো বেরিয়ে যাও বাড়ি থেকে। ও মাই গড, বাড়িতে ফিল্ম স্টার রেখে পুষবো না আমি বলেছিল একদম। বলে কোনটা আগে ভেবে না, সংসারটা না ফিল্ম। মানে সেই জন্য আপনার ক্যারিয়ারে খানিকটা ক্ষতিও হয়েছে। আমার আই ডোন্ট মাইন্ড, কারণ আমার নিজেরও ছিল না মনের মধ্যে, আমার নিজেরও মনের মধ্যে ছিল না যে আমি বেরিয়ে গিয়ে সিনেমা করব, আমি সিনেমা আর্টিস্ট হব, এটা আমার মনের মধ্যে। যার জন্য আমি পরবর্তীকালে যখন আমি ক্যারেক্টার রোল করলাম একটা দুটো, তারপরে তো আমি কত ইয়ে রোল করেছি, একদম মেন রোলই করেছি। বদনাম বলো, অমর সঙ্গী বলো, ক্যারেক্টার রোল যাই বলো, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, মেন চরিত্র। কারণ আমি যখন নেমেও ছিলাম তখনও কিন্তু আমার কখনো নায়িকা হওয়ার ইচ্ছা হয়নি। আই ওয়ান্টেড টু বি এ ভেরি গুড অ্যাক্ট্রেস, লোকে বলবে যে ভীষণ ভালো অভিনেত্রী, আমি সেটা চেয়েছিলাম। আমি নায়িকা হয়েই তো শুরু করেছিলাম, আমার ওটা কপালে এসেছিল তাই। কিন্তু ভালো ক্যারেক্টারটা কি ছিল, অন্ধ, আমি দেখতে পাই না, ভীষণ কঠিন ক্যারেক্টার ছিল। সেখানে আমি দেখি। আপনাকে কে প্রথম পছন্দ করেন অভিনয়ের জন্য? অনেক ডিরেক্টর একসাথে করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু থ্রু এসেছিল ওটা সুখে ইয়ে ভূপেন হাজারিকার সঙ্গে আমি শুটিং দেখতে গিয়েছিলাম। আচ্ছা, বিকজ আমি গান গাইতাম ভূপেনদার সাথে, এর সাথে আবার গানের জগৎটাই আমার ছিল। ওখান থেকে ওরা সবাই ধরলো, তখন আমাকে ভূপেনদাও এনকারেজ করলো। মানে আপনি গীতবিতানে গান শিখেছেন, বিমিউজ করেছেন, মানে আপনার মিউজিকটা সবসময় আপনার সঙ্গে সঙ্গে থেকেছে, তাই তো? সঙ্গে থেকেছে এবং গান দিয়েই আপনার ছবিতে আসা।
বলতে গেলে ভূপেনদার সঙ্গে আমার 7-8টা রেকর্ড এখনো ইউটিউব খুললেই আমার রেকর্ড আছে, সে দেখেছি কত রেকর্ড আছে। তো গানটাই আমার মেইন ছিল ওই জায়গায়। তো আপনার হাজবেন্ড যখন বললেন যে একটাও এ করা যাবে না, আপনি ছাড়তে থাকলেন? তাতে আমি বেছে বেছে তখন দিতাম যে কোন রোলটা ভালো লাগছে, তাহলে সেটা করব। ফলে আপনার দুটোই সামলানো যেত, হাজবেন্ডের সঙ্গে আপনি ক্লাবেও যেতে পারছেন, সবই করছি, ছেলে মেয়েও মানুষ করতে পারছেন, আবার আপনি কি রান্না বান্না রেগুলারলি করতেন নাকি? হ্যাঁ তাই? হ্যাঁ, রেগুলার রান্না করতাম। কত সময় নেই, এসছি 7-8টায় ছুটি হয়ে গেছে, 7টায় ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি এসে আমি ব্যাগটা এখানে এমনি করে ছুঁড়ে ফেলে দিয়ে রান্নাঘরে ঢুকে গেছি, গিয়ে রান্না বান্না করে টরে দিয়ে দেখলাম ও একা বসে ড্রিঙ্ক করছে। আমরা ওকে যদি এখন একটু একটু স্ন্যাক্স করে দিতে পারতাম। আমি এখানেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে একটু লিভার ছিল না কি ছিল চট করে বার করে ওটা ঝাল ফ্রেজি বানিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এনে ওকে দিয়ে দিলাম। কেউ ড্রিঙ্ক করছে একা একা, একটু স্ন্যাক্স দিয়ে দিলাম, এ করে দিলাম। আমার ভীষণ এগুলো টিপটপ ছিল সবসময়, কখনো কোনো ফেল করিনি। তাহলে খুব মানে আপনি খুব মানে কি বলবো, অভিনয় করেছেন ঠিকই, কিন্তু একেবারে গারস্থ সামলে একজন আমলাকে সামলে পুরো অভিনয় করাটা ইজ ভেরি টাফ। হ্যাঁ একেবারেই সত্যি কথা, শুনতে হালকা লাগলেও কিন্তু বেশ পিতৃতন্ত্র আপনার মাথার উপর ছিল। হ্যাঁ ছিল, সত্যি ছিল, কিন্তু তারপরে আস্তে 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 যখন সবই বদলে গেল না, ওরও বয়স হয়ে গেল, আমারও দেখলো যে বাড়িতে তো কোনো অসুবিধে কিছু হয়তো হচ্ছে না, ঠিকই চলছে সব। তাই এইভাবে এইভাবে আপনাকে প্রচুর এফর্ট দিতে হয়েছে, আসতে থাকলো ছবি। যখনই আসে বদনাম, তো আরেকটা আমার লাক যে আমার যতগুলো ছবি জীবনে করেছি সবই কিন্তু বেশিরভাগ হিট, সুপার ডুপার হিট। শত্রু বলো, তারপরে এই শত্রু থেকে শুরু হলো, উত্তম দল মারা যাওয়ার পর তো দেশ 3-4 বছর মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ ছিল প্রায়, কোনো ছবি সেরকম হয়নি। প্রথম এলো শত্রু, শত্রুতে এসে তো ক্যান্টার একদম। তো শত্রুর পর থেকেও আমি, শত্রুটা নাকি উত্তম কুমারের করার কথা ছিল, সত্যি? ওটাই করার কথা, এবং হ্যাঁ একদম উত্তম কুমার। এবং আমি এটাও একটা গল্প যে এটা উত্তম কুমার কিন্তু আমাকে তখনই চুজ করে গেছিলেন, শত্রু যখন হবে এই রোলটা শকুন্তলা করবে, আমার চুজটা করে গিয়েছিলেন উত্তম কুমার। এবং সেটা যখন হলো আলটিমেটলি আপনিই করলেন। ওরাই আমাকে, কারণ ওদের হাতে হাতে এসছে, তারপরে শুভেন্দুদার, তারপরে অঞ্জন চৌধুরী, উনি নিজেই করলেন। ওরা নিজেই না, ওরা জানতো যে এটা উত্তম কুমার, এটা যখন শুভেন্দুদাকে দিল, শুভেন্দুদা জানতো যে এটা ওকে কাস্টিংটাও করা আছে। অঞ্জন চৌধুরীকে দিয়ে দাও, তখন অঞ্জন চৌধুরীকে বলে দিল যে শোনো তুমি যাকেই দাও তাই নাও, এটা কিন্তু দাদা করে দিয়ে গেছে শকুন্তলার রোলটা, এটা শকুন্তলা, বাদ বাকি তুমি যা খুশি করো। তো আমি ওইভাবে পেয়ে গেলাম। ভাবের লোকে ভাবে যে অঞ্জন চৌধুরী আমার কাজ করেছে, না, এটা কাজ করে গেছে উত্তম কুমার। ইনাওয়ে আপনি কিন্তু মানে ছবির দিক থেকে ভীষণ লাকি। আপনি প্রসেনজিতের মা, দেবের মা, কার না মা হয়েছেন? প্রসেনজিতের সাথে তো পর 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 কতগুলো, লোকে তো অনেক জানতো যে বৌমা আমার ছেলে, যেখানে সেখানে আপনার ছেলে এলো না, এরকম অনেক জায়গায় শুনতে হচ্ছে বৌমা আমার ছেলে, সবাই জানতো। এত ছবি ওর সাথে আমার করেছি, প্রথম প্রেম, আশা ভালোবাসা, অমর প্রেম, অমর সঙ্গী, অমর প্রেম। আপনার মনে পরিচিত কয়েকটা ঘটনা, কয়েকটা গল্প একটু যদি আপনি শেয়ার করেন আমাদের সঙ্গে, মনে থাকার মতো কিছু ঘটনা, গল্প। একটা ঘটনার কথা বলছি, কারণ ওটা রিসেন্টলি এখানেও হলো, প্রজাপতিতেও হলো, তাতে আমার মনে পড়ে গেল যে এই ঘটনাটাই পরমাতে হয়েছিল। পরমা ছবি যখন করছিলাম আমি। আপনি তো পরমাতেও ছিলেন? হ্যাঁ, আপনি অপর্ণা সেন সবার সঙ্গে কাজ করেছেন। অপর্ণা সেন, ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণের তো হীরের আংটি থেকে দহন, দহন রাইট, হীরের আংটি ওর প্রথম ছবি, সেটাও আমি, ওখানেও আমি হিরোইন। আমার দেওর বউ ছিল মুনমুন, ও আমার বাড়িতে আসছে, যাই হোক সব। আমি তরুণ মজুমদার, তপন সিনহা,
কার ছবি করিনি, সত্যি তাই। হ্যাঁ, বীরেশ চ্যাটার্জি আর কমার্শিয়ালি তরুণ মজুমদারের দু তিনটে ছবি, আমার কোনো রিগ্রেট নেই যে আমি এর ছবি করিনি। সত্যি তাই। হ্যাঁ, সব করা হয়ে গেছে। সেই জন্য আমি যখন সিরিয়ালে এখন কেউ ডাকে টাকে, আমি ভালো চরিত্র না হলে আমি যাব না। এবং আরেকটা বলে দিই যে আমাকে আলাদা একটা ঘর দিতে হবে। আমি সবার সাথে বসতে পারবো না। এখন ইয়াং যারা তাদের সাথে আমার অসুবিধা, স্মোকিং টোকিং একটা প্রবলেম হয়, ভীষণ হয়। ফোন তারা, আমি কোনো নাম করে বলছি না, কিন্তু তারা সম্মান দিতে জানে না। আমি যদি ঘরে ঢুকছি দেখছি চেয়ারে বসে পাটা আরেকটা চেয়ারের ওপর তুলে বা টেবিলের ওপর তুলে বসে সিগারেট খাচ্ছে, ওগুলো নেওয়া লাগে। গায়ে গায়ে এই বয়সে এসে এখন সম্মানে লাগে, সম্মানে লাগে। তো আর ওই গন্ধ ওইসব সহ্য করা যায়। আমি নিজে স্মোক করি না, তো আমার ওটা হতে পারে না। আমি নিতে পারি না ওগুলো। তারপরে ফোনে এত যদি চিৎকার করে কথা বলে, পিস যতক্ষণ থাকি ওখানে একটু চুপচাপ থাকবো নিজের মধ্যে। জীবন এই বয়সে গিয়ে জীবনে কাজে সব জায়গায় পিসটাই কিন্তু সব থেকে পাবে। তা আমি বলে নি আমাদের, যদি দিতে পারবে তো নাও, দিতে পারবে না তো নিও না। আমাকে একটা ছোট্ট ঘর দিলেই হবে, একটা বিশাল দরকার নেই, বিশাল দরকার নেই, ছোট্ট একটা ডিভান চাই, একটা ডিভান একটু রেস্ট নেওয়ার জন্য। সারাক্ষণ বসে থাকতে পারবো না চেয়ারে। আর একটা চেয়ার ব্যাস, এই দিলেই আমার হয়ে যাবে। আর কিচ্ছু চাই না, রেসি। এটা ছাড়া আমার আর কিচ্ছু চাই না। খাবারও আমি অনেক সময় আমাদের বাংলায় দিদি এত সিনিয়র একজন ভেটারান আর্টিস্টকে বলতে হচ্ছে একটা চেয়ার আর একটা ডিভান আর একটা এসি চাই আমার, তাহলে কাজ করতে পারবো। সত্যি মানে এর থেকে দুর্ভাগ্য আর কিছু নেই এখন। মানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। সেই জন্য আমি সবাইকে, আমি একটাই কথা, আমি 8 ঘন্টার বেশি কাজ করবো না। আমাকে যখনই ডাকো 8 ঘন্টা কাজ করাবে, আমি 8 ঘন্টা বেশি। আর রাত্রি 8টার পরে আমাকে ডেকো না, আমাকে কাজ করিও না। তো 8টা পর্যন্ত তুমি আমাকে সকাল থেকে রাখো, কাজ করিয়ে নাও, যে করো। এক দিন এমার্জেন্সি হলো নিশ্চয়ই 10টা অব্দি করে দেবো, কোনোদিন এমার্জেন্সি হতেই পারে, ওটা আমি নিশ্চয়ই করে দেবো, কিন্তু রেগুলার বেসিসে আমি পারবো না। আচ্ছা দিদি, আরেকটা কথা আপনাকে যেটা একটু আগে বলছিলাম, আপনি এত বছরের জীবনে আপনার এমন কোনো ঘটনা আছে যেটা আফসোস বা ইচ্ছে অপূর্ণ থেকে যাওয়া, এরকম কিছু আছে? না, সবে মোটামুটি পূর্ণতা পেয়ে গেছে জীবনে, পূর্ণতা পেয়ে গেছে। আর অভিনয় কোনো কিছু মনে হয় যে এই চরিত্রটা এই বয়সে গিয়ে যদি করতে পারি ভালো হয়, এরকম কিছু মনে হয়? হ্যাঁ, এখনো অনেক কঠিন চরিত্র মনে হয় যে যেটা কেউ এখনো ভাবেও নি যে এরকম চরিত্র দেওয়া যেতে পারে কাউকে। অত কঠিন চরিত্র যদি আমার জন্য একটা যদি আমি সামনে পাই, ধরো একদম বুড়ি, একদম একদম থুরথুরে বুড়ি, রাস্তায় ভিক্ষে করছে, এইরকম চ্যালেঞ্জিং রোল, ওই রকম চ্যালেঞ্জিং রোল। তার একটা গল্প আছে, তার একটা গল্প আছে লাইফে। এরকম একটা রোলে যদি আমাকে কেউ দেয় তাহলে খুব ইচ্ছে করে সেরকম। মানে আধুনিক যারা মানে পরিচালক, শিবপ্রসাদ বলুন, হ্যাঁ, কৌশিকদা বলুন, সৃজিত বলুন, আরো অনেকে তো করছে, আদিত্য বিক্রম, হ্যাঁ, এরা যারা পরিচালক নামি, তারা কখনো আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা কিছু? আমি শিবপ্রসাদের সাথে একটা ছবিতে ওরা আমায় ডেকেছিল, কিন্তু আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল। আমি কখনো বলিনি কাউকে। এখন যদি বলি নালিশ করা হচ্ছে এরকম ভাববে, কিন্তু তা না। তুমি আমার প্রশ্ন করলে বলে বলছি, আমাকে ডেকেছিল অলিক সুখ, ওখানে আমায় ডেকেছিল। সোহিনী সেনগুপ্ত ছিল। আমি বলতে পারবো না, মানে অলিক সুখের জন্য আপনাকে ডেকেছিল সৌমিত্রদার বউ করার জন্য। আমি গেলাম, মেকআপ করলো, সব হলো সৌমিত্রদার সঙ্গে। আর নাটকের একটা যেন খুব খুব নাম করা নাটক, সোহিনী সেনগুপ্ত, না না, ভদ্রলোক, দেবশঙ্কর ছিল। হ্যাঁ, দেবশঙ্কর ডাক্তার হয়েছিল। হ্যাঁ, ঋতুপর্ণা। হ্যাঁ, দেবশঙ্কর, সৌমিত্রদা, আমি একটা সিন করলাম
সৌমিত্রদা ছিল, দেবশঙ্কর ছিল, আমি খাবার টাবার চা নিয়ে এসে দিলাম। তখন একটা দুটো ডায়লগ ছিল, ও বলছে আমি খাবো না, না কি হলো, আমি বলছি না না এটুকু খাবে না কেন, এটুকু খেতে সামথিং এরকম কিছু কিছু দিয়ে দাও, এইটুকুন করে নাও, এইটুকুন খেয়ে নাও বলে আমি চলে গেলাম। একটা সিন করার পরে তারপরে আমি আবার মেকআপটা কাউ বলছে, তা বলে দিদি আজকের মতো হয়ে গেছে। তারপরে ঠিক আছে, নেক্সট ডেট বলে পাঠিয়ে দেন, আর নেক্সট ডেট আপনাকে বলে দিচ্ছি। আমি সেই দিন চলে গেলাম, ওরা আমাকে আর ডেটই দেয়নি, আমাকে ডাকেও নি। এটা এত বড় একটা আমার কাছে জার্ক লেগেছিল, মানে খুব ধাক্কা, মানে আমার লাইফে তো এটা কি বলা ছিল যে আপনি একটা সিনে থাকবেন? না, তাহলে কি আর ওই দুঃখটা হতো? আমি না মানে শকড রিয়েলি যে আমাকে আর ডাকলোই না, যে একটা সিনের জন্য আমাকে ছবিতে নামালো। আমার প্রচন্ড দুঃখ হয়েছিল, কিন্তু আমি কোথাও কমপ্লেন করিনি, কাউকে বলিনি, এই বললেন। আর কিছু নেই। কিছুদিন আগে ওর সাথে আমার দেখা হলো ঋতুপর্ণার মায়ের শ্রাদ্ধে, ওখানে দেখলাম হঠাৎ শিবু এসে আমাকে জড়িয়ে টড়িয়ে ধরলো, খুব আদর টাদর করলো, আমিও হাসলাম, এতে করে টোরে দিয়ে। তারপরে ওর সাথে আমি একটা সিনেমা করেছিলাম, ও আমার হিরো ছিল, মানে জামাই নাম্বার 1, ওটাও করেছিলাম। এতটা ঘনিষ্ঠতা, তারপরেও ও এটা আমার সাথে করলো, দিয়ে তারপরে ওর সঙ্গে কোনো কথা না, ওই আদর টাদর করলো, থাক অনেক আদর হয়েছে। আমি কিন্তু ভীষণ দুঃখ পেয়েছিলাম, তুমি যা করেছিলে অলিক সুখে আমি ভুলে যাইনি, আমি কিন্তু ভুলিনি কথা। তখন ও হাসলো টাসলো, আচ্ছা 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 ঠিক আছে। এখন তো নন্দিতার সাথে কাজ করে, আমি দেখলাম নন্দিতা দূরে বসেছিল, নন্দিতার সাথে আমার দেখা হয়নি, শিবুই এসে আমার সাথে ওরকম আদর টাদর করে কথা বলে, আমি ওকে তখন একবার হাসতে হাসতেই কানে দিলাম। আমি কিন্তু খুব দুঃখ পেয়েছিলাম, তোমরা একটা সিনের জন্য আমাকে ডেকেছিলে। এই তো এইটা শুনলাম যে সত্যি এটা খুবই, মানে আপনার জীবনে যখন এত বড় জীবনে যখন এটা মনে আছে, তার মানে এটা খুবই কষ্টের ছবি ছিল। হ্যাঁ, খুবই কষ্টের ছিল। তো দিদি, আমি তাহলে এবারে একটা মোটামুটি শেষের দিকে আমরা গল্পে চলে এসেছি। কতগুলো জিনিস জানতে চাই। এখনকার দিনে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে আপনি এখনকার বাংলা ছবি দেখেন? হ্যাঁ, বাংলা ছবি দেখি আমি, আইনক্সে যখন আসে তো বাংলা ছবি দেখতে চাই। হ্যাঁ, আমি দেখি, বাংলা হোক হিন্দি হোক, পিলু আমাকে সাজেস্ট করে, মা যাবে তুমি আর মাসি, চলে যাও, টিকিট পাঠিয়ে দিচ্ছি, আমরা চলে যাই সিনেমা দেখি। সিনেমা দেখেন, আচ্ছা। তো এখনকার দিনে ছেলে মেয়েদের মধ্যে কার অভিনয় আপনার ভালো লাগছে দিদি? এখন তো সবাই খুব ভালো করে, আবির খুব ভালো করে, পরম খুব ভালো করে, এরা খুব ভালো অভিনেতা। রুদ্র নেই, একেন বাবু বলে, অনির্বাণ ভট্টাচার্য, দুর্দান্ত অভিনেতা, সব দুর্দান্ত অভিনেতা। বরঞ্চ আগেকার দিনে খুঁজে পেতে, মানে এখন যেমন বাঞ্চ একসাথে এত অভিনেতা, তখন একটু কম ছিল, অভিনেতা ছিল কিন্তু বাছাই করা ছিল, মানে সবই আর্টিস্ট বলো, সবই বলো, ভিড়টা তো এখন অনেক বেশি ভিড়। হ্যাঁ, সেই কথাটা খুব ভালো এখন। আর মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে অনেক ভালো ভালো আছে, সুদীপ্তা, বিদীপ্তা, এরা তো খুব ভালো। তাছাড়া আরো আছে, শুভশ্রী খুব ভালো অভিনেত্রী আছে গো, এখন অনেক ভালো ভালো অভিনেত্রী আছে। পায়েল খারাপ না, পায়েলও অনেক কয়েকটা দেখেছি, খুব ভালো লেগেছে, আছে এরকম ভালো। এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আছে। আর তাছাড়া ওটিটি টোটিটি হয়ে অনেক ভালো ভালো মেয়েরা আসছে, খুব ভালো। দিদি, আপনি ওটিটিতে কাজ করতে ইচ্ছুক? ভীষণ ভাবে, কারণ একটা বাকি থাকে কেন, সবই করলাম, যাত্রা করেছি, নাটকও করেছি। কোন সময়টা যাত্রা করেছেন? তখন পিলু কত বড়? পিলু পিলুর 20 সাল, পিলুর বিয়ের সালেই। 2-3 বছর, 2-3 বছর যাত্রা করেছেন। ওই তখনও আপনি ফ্রিডমটা এনজয় করছেন সেই সময়টা, তাই তো? তখন পিলুর বিয়ে চলে গেল, কেউ নেই, আপনার হাজবেন্ড তখন ওই বাড়িতে থাকতে চলে গেছে। আমি তখন 2-3 বছর যাত্রা করেছেন।
বেশ করেছেন, ভালোই তো, সবকটা মিডিয়াম দেখা হয়ে গেছে। দিদি আপনার ওটিটি হয়নি এখনো। হ্যাঁ, ওটিটি করা হয়, ওটিটি করা হয়নি। তো এত বড় জীবন, সেটা একটা মাত্র 1 ঘন্টার ইন্টারভিউয়ে মানে আমি যে কোন দিকটা ধরবো আর কোন দিকটা রাখবো আর কোন দিকটা কথা বলবো এটাই জানি না। তাই দিদিকে আলোচনা করছিলাম যে আপনি বায়োগ্রাফিতে ইন্টারেস্টেড, যে বই লেখাতে, এটা বলে আমরা শেষ করি, জিজ্ঞেস করি। না, আমি বই লেখাতে ইন্টারেস্টেড না, কারণ আমার সত্যি জীবনীটা যদি লিখতে বসি তাহলে খুব ইন্টারেস্টিং একটা এবং খুবই বড় হয়ে যাবে, একটা খুব ইজি হবে আর খুব বড় হবে। কিন্তু যদি সব সত্যি কথা লিখি, দেখো বায়োগ্রাফি লিখলে তো সত্যি কথাই লিখতে হবে, আর সত্যি কথা যদি সব লিখি আমার মনে হয় এমন কিছু ক্রিয়েশন আমি করে যেতে চাই না যাতে আমার পরবর্তী যারা রয়ে যাবে, আমি না হয় 2-4 বছর বাদে চলে যাব, সব সত্যি কথা বলে দিবেন, জানো আমার এই ছিল, এত কিছু হয়ে গেছে। কিন্তু আমার পরবর্তীকালে আমার মেয়ে রয়েছে, নাতি নাতনি রয়েছে, তাদের কাছে একটা আঘাতের মতন আসতে পারে, কোথাও না কোথাও থেকে একটা দুঃখ, বেদনা, লজ্জা সব কিছুই ওদের ঠিক ধরতে পারে। আমি ওদের এই কষ্টগুলো কেন দেব? যা হয়েছে তা আমার লাইফের সঙ্গেই তো হয়েছে, ওদের সাথে তো হয়নি। তা আমার লাইফটা এখানেই শেষ হয়ে যাবে, নাই বা জানা হলো সবকিছু। লোকের যতটুকু ওপেন ছিল, যতটুকু খোলা পাতা দেখেছিল, তাই জানুক না, ভেতরের অন্ধকারটা নাই জানুক। বাহ, খুব সুন্দর করে মানে ক্লোজিং, মানে যাকে বলে একটা মন্তব্য, বক্তব্য রাখলেন শকুন্তলা দি, একটু ভারী লাগছে শুনতে। হ্যাঁ, তো যাই হোক, শকুন্তলা দিকে যে আমরা মানে আমি এতক্ষণ ধরে ওনারা কথা শুনতে পেলাম, গল্প করতে পারলাম, আমার খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগছে দিদি। এবং আমি পরে এমনি আসবো একদিন, একদম একদম গল্প করতে আসবো। হ্যাঁ, তো আমি তো দিদির কাছে এসে কথা শুনলাম, গল্প শুনলাম, আর ভালো লাগলো শকুন্তলাদির সঙ্গে। এত বড় জীবনটাকে একটা ছোট্ট আধারে ধরা খুব মুশকিল, যতটুকু পেলাম ততটুকুই আপনাদের শোনালাম, দেখালাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই বলে আজকের এই আড্ডাটা এখানে শেষ করছি, এবং ভবিষ্যতে আবার আসবো দিদির কাছে। নমস্কার। নিবেদিতা দের তৈরি করা চ্যানেল নিবেদিতা অনলাইন, এই চ্যানেলটির সাথে আপনারা সবাই থাকুন, জুড়ে থাকুন, আমাদের সাথেও দেখা হবে, আমাদের গল্পও শুনতে পাবেন। এরকম আমার মতো আরো অনেক অনেক বন্ধুরা আসবে নিবেদিতার সাথে গল্প করতে, আপনারা তাদের গল্পও শুনুন। গল্প শুনতে সবারই ভালো লাগে, গল্প করতেও ভালো লাগে, তাই না? এই নিবেদিতার সঙ্গে থাকলে সব রকম গল্প শুনতে পাবেন। অনুষ্ঠানটি নিবেদনে জর্জ টেলিগ্রাফ।